আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা চিন্তা করেন, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্কের কথা চিন্তা করেন, বিএনপি এবং জামাতের সাম্প্রতিক সম্পর্কের কথা চিন্তা করেন এবং শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন তারও যদি একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করেন, আপনি স্পষ্টতই বুঝতে পারবেন যে প্রায় সব পক্ষই অনেকটা হতচকিত, সিদ্ধান্ত নিতে পারছে না এবং সবকিছু এলোমেলো। আসলে কোন দিকে যে কোনটা যাবে। প্রথমেই বিএনপিকে দিয়ে শুরু করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টিতে বিএনপির সঙ্গে ভারতের একটা চলনসই সম্পর্ক ছিল, কিন্তু একটা বন্ধুত্ব বলা যাবে না। বিএনপির বিপরীতে জনাব এরশাদ সাহেবকে তারা পছন্দ করেছিল এবং এখনো পর্যন্ত সত্যিকার অর্থে যদি তাদের সাথে কারোর দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে, সেটি এরশাদ সাহেব, জিএম কাদের, জাতীয় পার্টি, অর্থাৎ সে 1981 সন থেকে আজ পর্যন্ত ট্রাস্ট রিলেশনশিপ। কিন্তু আওয়ামী লীগকে তারা ব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের কখনো এরকম যাকে বলা হয় ধারাবাহিক সম্পর্ক ছিল না, যেটা জাতীয় পার্টির সঙ্গে তাদের ছিল। এর ফলে কি হলো, বঙ্গবন্ধুর সময়টাতে খুব খারাপ সম্পর্ক ছিল। এরপর আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন মিলিটারি গভর্নমেন্ট এলো, তখন তারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আশ্রয় দিয়েছিল, এটা সত্য। কিন্তু এরশাদ জমানাতে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওই আশ্রয় যাদেরকে দিয়েছিল তাদেরকে মূলত নির্দেশনা দিয়েছিল এরশাদকে সহযোগিতা করার। ফলে 86, 87, 88 একদম শুরু পর্যন্ত বলতে গেলে আওয়ামী লীগ কিন্তু এরশাদের পক্ষে ছিল, জামাতও এরশাদের পক্ষে ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ভারত যে কোনো কারণে অবস্থার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আসলে ওইভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, আর আওয়ামী লীগ ও জনতার চাপে এরশাদের সাথে আসলে সম্পর্কটা রক্ষা করতে পারেনি। এর কারণ হলো তখন বেগম জিয়া বা বিএনপি এতটা জনপ্রিয় হয়ে পড়েছিল রাজপথে 88 সনের দিকে, যে আওয়ামী লীগ যদি ওই মুহূর্তে এরশাদের সাথে থাকতো তাহলে তাদের অবস্থাও আওয়ামী লীগের জমানায় জাতীয় পার্টি যেভাবে ছিল ঠিক ওইরকম অবস্থা হয়ে যেত। ফলে আওয়ামী লীগের সেই পর্যায়ে যারা শীর্ষ নেতা ছিলেন, তখন আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, তারা এখনকার মতো না, ডক্টর কামাল হোসেন ছিলেন, মোস্তফা মহসিন মন্টু সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন। তো তোফায়েল সাহেব, আমর সাহেব, ওনাদের অনেক ক্ষমতা ছিল। তো সবাই আলোচনা করে মূলত ওই মুহূর্তে এরশাদ বিরোধী একটা আন্দোলনে আসে। কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে কিন্তু ডিজিএফ এর কাছ থেকে টাকা নেওয়া, এরশাদের কাছ থেকে টাকা নেওয়া, সুযোগ সুবিধা নেওয়া, এগুলোর অনেক রেকর্ড আছে। এরশাদ ভদ্রলোক বলে এই কথাগুলো বলেননি, কিন্তু এরশাদ যদি চাইতেন সবার একবার ধুতি খুলে তিনি উলঙ্গ করে দিতে পারতেন। তো এই যে 88-86 নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগের টাকা দেওয়া হয়েছিল, শেখ হাসিনার সঙ্গে লং ড্রাইভে যাওয়া হয়েছিল, এই সকল কথাবার্তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলেছে, কিন্তু এরশাদের পক্ষ থেকে কখনো কোনো কথা বলা হয়নি। কিন্তু যারা সামরিক কর্মকর্তা, যারা টাকার বস্তা টানাটানি করতেন, তো তারা যে সকল রসাত্মক কথাবার্তা বলেছেন, যেগুলো শুনলে আপনাদের অনেকের ইমান নষ্ট হয়ে যাবে, যাহাকে নিয়ে সেদিকে যাব না। কিন্তু যেটি হলো, আওয়ামী লীগকে তারা ব্যবহার করেছে বিভিন্ন সময়টিতে, মূলত বাংলাদেশে যে ভারত বিরোধী শক্তি বিভিন্ন সময় ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছে, এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে দমন করার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করেছে। আবার আওয়ামী লীগ যখন একটু বাড়াবাড়ি করেছে, তখন আওয়ামী লীগকে যাতাও দিয়ে দিয়েছে ভারত। এবং 1996 থেকে 2001 সনের যে আওয়ামী লীগ সরকার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গভর্নমেন্ট, কিন্তু সেই সরকারটা আর কন্টিনিউ করতে পারেনি। এই কারণে পারেনি যে ভারত চায়নি। তো এই গেল তাদের কথা। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হলো, বিএনপিকে তারা অবস্থার প্রেক্ষিতে, অর্থাৎ বিএনপি যখন একেবারে বিজয় লাভ করেছে, কেবলমাত্র তখনই ভারত তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর যখন বিএনপি একটু বিপদে পড়েছে, অমনি বিএনপির বিরোধিতা করেছে। তো এই কারণে কি হলো যে ভারতের রাজনীতিবিদদের প্রতি বিএনপির একটা অভিশাপ রয়ে গেছে। এর কারণে বিএনপি কার্যত ভারতকে আসলে কখনো বিরক্ত করতে চায়নি, ভারতের সাথে শত্রুতাও চায়নি।
বরং মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রাণান্ত তিনি চেষ্টা করেছিলেন বেগম জিয়া যে ভারতের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব হোক, এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি ভারত সফরে গিয়েছিলেন। মনমোহন সিং তখন যথেষ্ট সম্মান করেছিল, কিন্তু ভারত সেই সম্পর্কটি রক্ষা করতে পারেনি। পরবর্তীতে যখন প্রণব মুখার্জি ক্ষমতা এলেন, সেই প্রণব মুখার্জি শেখ হাসিনাকে এতটা কাছে টানার চেষ্টা করলেন, সেই টানার কারণে কি হলো, সেখানে পরিবারতন্ত্র ভারতের রাজনীতিতে প্রণব মুখার্জির পরিবারতন্ত্র এতটা শক্তিশালী হয়ে পড়লো যে প্রণব মুখার্জির ছেলে ঢাকা ক্লাবে বসে আওয়ামী লীগ জমানাতে ব্যবসা বাণিজ্য ভাগাভাগি পর্যন্ত করতেন, এবং অনেকের রাজনৈতিক ভাগ্য প্রণব মুখার্জির ছেলের দ্বারা নির্ধারিত হতো। এটি সে প্রণব মুখার্জি যতদিন রাষ্ট্রপতি ছিলেন পুরো সময়টাই তার ছেলে কলকাতাতে দিল্লিতে মাতুব্বরি না করে এই ঢাকা ক্লাবে বসে বাংলাদেশে বসে মাতুব্বরি করতেন, এবং প্রণব মুখার্জি ছেলের সঙ্গে কারোটা ছবি থাকলে, সম্পর্ক থাকলে সে নিজেকে রাজা হিসেবে মনে করতেন। তো যাই হোক, এই যে একটি অবস্থা, এরই মধ্যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আপাতত ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি খুবই জোশ দেখাচ্ছেন ভারতের বিরুদ্ধে। এবং ইউনূস যারা সমর্থক আছেন বাংলাদেশে, তারা তো খুবই খুশি যে এমনও নেতা হতে পারে, ভারতের মুখে মুখ রেখে কথা বলছে, চোখে চোখ রেখে কথা বলছে। যে কথা কোনোদিন জিয়াউর রহমান সাহেব বলতে সাহস পাননি, বঙ্গবন্ধু বলতে সাহস পাননি, সেই কথা এখন ডক্টর ইউনূস সাহেব বলছেন। এই কথা বলে আমরা অনেকেই খুব আত্মতৃপ্তি অনুভব করছি। আবার ভারতীয় যিনি রাষ্ট্রদূত আছেন, তিনি আওয়ামী লীগ জমানাতে বড় বড় মন্ত্রীদের সাথে বসতেন ক্রস লেগ করে, পায়ের উপর পা তুলে, একদম চেয়ারে হেলান দিয়ে তিনি বসতেন। আর এখন তিনি একেবারে কাছুমাছু করে, মাথা নিচু করে, দু পা ভাঁজ করে পিছনে দিয়ে বসছেন। আর আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, ছোট হোক বড় হোক, সবাই পায়ের উপর পা তুলে একেবারে বাপের বেটা সাদ্দামের মতো তারা বসছেন। এবং এই দৃশ্য দেখে আমরা অনেকেই বলছি, হ্যাঁ হ্যাঁ, সরকার হলে তো এরকমই হওয়া উচিত, বাপের বেটা। দেখো এখন ভাব দেখাও, এখন পায়ের উপর পা তুলে ইন্ডিয়ান অ্যাম্বাসির লোকজন একটু বসুক। এই সরকারকে অনেকে কিয়ামত পর্যন্ত চাচ্ছেন যে এই ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইরকমই আসলে অ্যাটিটিউড হওয়া উচিত। যাই হোক, এটার ভবিষ্যৎ কি যা কি, এটা আমি একটা ছোট উদাহরণ দিই। সেটা হলো আমেরিকার ব্লু প্রিন্ট হয়ে গেল, তারা আক্রমণ করবে ইরাক, এবং ইরাকের যে অপারেশন ডেজার্ট স্ট্রং, সাদ্দামের বিরুদ্ধে যে প্রথম যুদ্ধটা হয়েছিল, তো সেই যুদ্ধে কিন্তু তারা ইরাক আক্রমণ করেনি। কিন্তু সেই যুদ্ধ শুরু করার আগে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ড এবং আমেরিকাতে যে কজন খুব যাকে বলা হয় প্রমিনেন্ট প্রতিরক্ষা মন্ত্রী ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা, তার মধ্যে রামসফেল্ড অন্যতম। তিনি যুদ্ধ শুরুর আগে একেবারে শেষ বার্তা হিসেবে তিনি সাদ্দামের কাছে গিয়েছিলেন, এবং সাদ্দাম ঠিক এইভাবেই একটা ভাবসাব দেখিয়ে তিনি তার সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেছিলেন। আর রামসফেল্ড ওটাকে এনজয় করার জন্য তিনি তার সামনে বলতে গেলে বসেনই নেই, মানে আমরা যেভাবে হুজুরদের সামনে দাঁড়াই ওভাবে তিনি হাত জোড় করে তিনি দাঁড়িয়েছিলেন। এর পরিণতি আমরা জানি, যখন কোনো সুপার পাওয়ার, শক্তিশালী ব্যক্তি, প্রাণী মুহূর্তের মধ্যে তার যে শক্তিমত্তার যে উল্টো জিনিসটা তারা করে ফেলে, ইট মিনস তারা একটা বড় কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি আপনার নিজের দিকে দেখেন, আপনি যখন কাউকে একটা থাপ্পড় মারতে চান খুব হালকাভাবে, তখন আপনাকে কিন্তু হাত পেছনে নিতে হয় না, আস্তে করে আপনি একটা চড় মেরে দেন। কিন্তু আপনাকে যদি জোরে একটা থাপ্পড় মারতে হয় তাহলে আপনাকে হাত পেছনে নিতে হবে, এবং যত বেশি পেছনে নেবেন আপনার থাপ্পড়টা তত বেশি শক্তিশালী হবে। একইভাবে ঘুষি, আপনি যদি কাকে ঘুষি মারতে চান সেক্ষেত্রে আপনার হাতটি পেছনে আনতে হবে। এখন এই যে ভারত যে ব্যাকফুটেজে চলে গিয়েছে, ভারত আসলে এখানে ব্যাকফুটেজে যাওয়ার মতো ভারতের একটা সিঙ্গেল জিনিস নেই। আমাদের রিজার্ভের একটা অংশ ভারতে জমা আছে এখন পর্যন্ত। আমাদের ব্যবসা বাণিজ্যের অলমোস্ট 38%, চীনের চাইতে আমরা এখন আন্তর ব্যবসা ভারতের সঙ্গে বেশি করছি। আর সীমান্তে যে চোরাচালান অন্যগুলো যদি ধরেন, তো অলমোস্ট বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সের অলমোস্ট 60% এখন আমরা ভারতের সাথে করি।
এই মুহূর্তে ভারতের যে ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে এবং যত টাকা ভারত আর বাংলাদেশের কাছে পাবে, এগুলো নিয়ে যদি ভারত খেলতে চায়, পুরো বাংলাদেশের আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্স বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে, জাস্ট 1 মিনিট। এরপর বাংলাদেশের যে কৌশলগত জায়গাতে ভারতের যে ম্যান পাওয়ারগুলো রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্য সব জায়গাতে ব্যাংকিং সেক্টরে ভারতের কোম্পানিগুলো যেভাবে সফটওয়্যার সাপ্লাই দিয়েছে, যদি ভারত চায় যে বাংলাদেশের সাইবার অ্যাটাক করবে বা ডিজাস্টার করবে ব্যাংকিং সেক্টরে, এটা 1 মিনিট। তো সেগুলো না করে তারা চুপচাপ হয়ে পায়ের উপর পা তোলা উপদেষ্টা আছেন তাদের সামনে কাসুমাসু করে বসছেন, এই লক্ষণ কিন্তু ভালো নয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই মুহূর্তে ভারত সংগঠনকারী তাদের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী বিএনপির সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে, কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো কথাবার্তাই বলছে না। তারা জামাতের সঙ্গে কথাবার্তা বলছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব করছে এবং জামাতও ভারতের বন্ধুত্ব লাভের জন্য একেবারে উদ্গ্রীব হয়ে পড়ছে। এটির লক্ষণ কিন্তু ভালো নয়। এরপরে তারা শেখ হাসিনাকে নিয়ে খেলছে, মারাত্মক খেলছে। প্রথমত তারা এমন একটা ভাব দেখালো যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেবে না, তারা সেখানে তাকে পাঠিয়ে দেবে বেলারুশ বা অন্য কোনো দেশে। তারপর শেখ হাসিনাকে নিয়ে সমস্ত রাজনৈতিক কনসাস তারা তৈরি করলো এবং শেখ হাসিনাকে কয়েকদিন ফ্রি মুভমেন্ট করার সুযোগ দেওয়া হয়। তিনি সেই ডক্টর সাবেক যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বাড়িতে গেলেন, সেখানেতে তার পরিবার তাকে দাওয়াত করে খাওয়ালো, সেই দৃশ্য আমরা এখানে দেখেছি। তিনি ওপেনলি সেখানে বক্তব্য দিলেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের অনেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন, সেগুলো ভাইরাল হয়ে গেছে। তার ছেলে জনাব জয়, তিনি আমেরিকা থেকে হুমকি দিলেন যে তিনি আসবেন, তার পরিবার আসবেন, তিনিও ভারতে যাবেন। তো এই ঘটনার পরে আবার ভারত চুপ হয়ে গেল, আর একটা চুপ হয়ে গেল, আর একটা সিদ্ধান্ত নিল। বারবার তারা শুধু সিদ্ধান্ত পরিবর্তন করছে। এরপর তারা শেখ হাসিনাকে আশ্রয় দিল এবং তারা ওন করে শেখ হাসিনাকে যে ক্যাটাগরির তারা প্রোটেকশন দিয়ে তারা তাদের মতো করে তাকে এখন লালন এবং পালন করছেন। এই যে তাকে লালন পালন করছেন, মোটিভেট করছেন, তাকে প্রস্তুত করছেন, একইভাবে জয়ের মুখও বন্ধ করে দিয়েছেন। এটা আমি মনে করি আমাদের জন্য রেড অ্যালার্ট। যদি শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া হতো, অন্য সব মানুষের মতো দালালের মতো ঘুরতে দেওয়া হতো, শেখ হাসিনা ভুল করতেন এবং তার কথায় বা জয়ের কথায় বাংলাদেশে অনেক বিরক্তির সৃষ্টি হতো। এই যে জয় পরপর কয়েকটি বক্তব্য দিয়েছেন, তো সেই কথাগুলো নিয়ে কিন্তু খুবই নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। এমনকি শেখ হাসিনা যদি ওখান থেকে বারবার তিনি টেলিফোন করেন, বিভিন্ন লোকের সাথে কথা বলেন, তার ইমেজ ক্ষুণ্ণ হবে এবং তার জনপ্রিয়তা কমতে থাকবে। কিন্তু যেই মুহূর্তে তাকে সরিয়ে নেওয়া হলো এবং তাকে তাদের একটা সেফ কাস্টডিতে তারা রাখলো, রেখে তাকে গ্রুমিং, মোটিভেশন যে কাজই তারা করছে, সেইগুলো আমি মনে করি আমাদের জন্য ইতিবাচক হবে না এবং এটি নিয়ে যথেষ্ট শঙ্কিত হওয়ার সুযোগ রয়েছে। কাজেই বর্তমান যারা আছেন রাষ্ট্র ক্ষমতা এবং আগামীতে যারা আসবেন, তারা ভারতের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি তাদের বুঝতে হবে এবং ভারত যে এখন হঠাৎ করে অশোক চক্রকে ব্যবহার করছে এবং তাদের পার্লামেন্টে অশোক চক্র স্থাপন করছে এবং অবিভক্ত ভারতের যে মানচিত্রটি, যেটি সম্রাট অশোকের যুগে ছিল, ইউনিফাইড যে ম্যাপ, সেই ম্যাপটি তারা এখন তাদের পার্লামেন্ট ভবনে স্থাপন করেছে। এটির অর্থ কি? তারা নেহেরীয় ডক্ট্রিন তারা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এবং দৃশ্যত তারা ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক না রেখে এখানের এমন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে, আমি কাউকে নাম বলবো না, সম্পর্ক রাখার চেষ্টা করছে এবং তাদের যে এজেন্সিগুলো রয়েছে, থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা এজেন্সিগুলো, তারা যেভাবে ব্রিদিং স্পেস পাচ্ছে, যা কিনা আগামী দিনে আমাদের যে রাজনীতি, এটিকে জটিল, কুটিল, ভয়াবহ এবং সংঘাতময় করে তুলবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত।